স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় একে একে সেগুলো শিরোনাম আমরা জানিয়ে দিই এবং একই সঙ্গে সেই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে অতিথিরা যুক্ত হন, আমরা তাদেরকে প্রশ্ন করি এবং তারা আমাদেরকে উত্তরের গভীরে নিয়ে যান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং আপনি যদি আজ দিনভর খবর নিয়ে থাকেন, আপনি দেখবেন যে আসলে দিনভর আলোচনার শীর্ষে হচ্ছে আমাদের 4টি সীমান্ত, অর্থাৎ ভারত থেকে ক্রমাগত পুশ ইন করার একটা চেষ্টা চলছে। বিজেপি রীতিমতো প্রতিটা সীমান্তে বাধা দিয়ে একটা সমাধানের পর জানার চেষ্টা করছে। এখনও পর্যন্ত প্রায় 80 জন নোম্যান্স ল্যান্ডে আছে। আমরা এটা আলাপ করার চেষ্টা করব এবং বলে রাখি দর্শক, পুরো আয়োজনে আপনারা আমাদের সঙ্গে আছেন। এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে আমাদের অতিথিরা যুক্ত হবেন এবং আমরা তাদেরকেও প্রশ্ন করার চেষ্টা করব। এবং বলে রাখি দর্শক, এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত, তিনি আছেন আমাদের এখানে। আমার দুজন সহকর্মী আছেন, নওগাঁ থেকে তন্ময় ভৌমিক এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে একেএস রোকন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমরা আলাপ করব, সীমান্তের ছবিটা আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। তবে তার আগে আপনাদের সবাইকে আমরা প্রতিবেদনটা দেখাতে চাই যাতে করে আলাপ করতে সুবিধা হয়। আমরা যদি শুরুতে একটু প্রতিবেদনটা দেখে আসি। লালমনিরহাটের আততমারীর দুর্গাপুর এবং পাটগ্রামের শ্রীরামপুর ও আউরিয়া সীমান্তে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে এলাকার লোকজন। 3 সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে 34 জন। এলাকার লোকজন জানান, বৃহস্পতিবার শেষ রাতে আদতমারীর দুর্গাপুর সীমান্তের শূন্যরেখায় 12 জনকে ফেলে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় এলাকার লোকজন তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে সেখানে অবস্থান নেয় বিজিবি। একইভাবে পাটগ্রামের শ্রীরামপুর ও আউলিয়া সীমান্তের শূন্যরেখায় 10 এবং 12 জনকে রেখে যায় বিএসএফ। তারা সবাই বাংলাদেশে ঢুকতে না পেরে শূন্যরেখায় অবস্থান নেয়। 3 সীমান্তে বিজিবির কড়া টহল চলছে। এলাকার লোকজনকে থাকতে বলা হয়েছে সতর্ক অবস্থায়। Come to legal way, but it is illegal way. Yes, same thing I am saying to you. It's a illegal way to push to They came here last night from India, we are not and it is pushing of that thing. It is pushing by BSF. যদি এভাবে আবার পুশিং করার চেষ্টা করে ইন্ডিয়া, তাহলে এটা আসলে খুব দুঃখজনক। আমরা আসলে এটা মেনে নিতে পারতেছি না, আর আমরা এটা অ্যালাউ করবো না কখনো। রাত 4:30টার দিকে জানতে পারলাম আমি অসুস্থ, যে ইন্ডিয়ান বিএসএফ 3 জন মহিলা, একটা পুরুষ, একটা বাচ্চাকে পুশব্যাক করতেছে বাংলাদেশের। আটক করার পর সীমান্ত 925 ফিলের ওই পাশে আপাতত পুশব্যাকের লোক 3 মহিলা, 1 পুরুষ, 1 বাচ্চা আপাতত ওখানে রয়েছে। এদিকে কোম্পানি কমান্ডার ও অধিনায়ক পর্যায়ে 2 দফায় পতাকা বৈঠকের পরও কমেনি চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের উত্তেজনা। এই উত্তেজনার মধ্যেই ওই 28 জন ঝোপের মধ্যে খোলা আকাশের নিচে শূন্যরেখায় অবস্থান করছেন। সকালে খাদ্যের সন্ধানে তাদের শূন্যরেখায় আম গাছ থেকে আম পাড়তে ও এদিক সেদিক ছুটতে দেখা গেছে। অন্যদিকে জনবল বৃদ্ধি সহ সীমান্তে কঠোর নজরদারি ও তৎপরতা বাড়িয়েছে বিজিবি। নতুন করে আরও সদস্য বাড়ানোর পাশাপাশি নজরদারি বাড়াতে পরীক্ষা খনন শুরু হয়েছে। আমাদের বিজিবির প্রতিরোধে তাদেরকে আমরা 16 রাইডের ওপারে ভারতের অভ্যন্তরেই রাখার জন্য সমর্থ হয়েছি। তো ইতিমধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে, তাদের সাথে যোগাযোগ হয়েছে। এদিকে নওগাঁ সাপাহার সীমান্তে হাপানিয়া ও খোলমুডাঙ্গা সীমান্তের শূন্যরেখায় 17 জনকে রেখে যায় বিএসএফ। 16 বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানান। হাসিবা আলী বর্ণা, 71। আমরা প্রতিবেদনটা দেখে নিলাম এবং আমরা আসলে আরেকটু আপডেট নিতে চাই, ঠিক এই মুহূর্তের খবরটাও জানতে চাই। 2 জন সহকর্মীর কথা বলছিলাম। আমি শুরুতে একেএস রোকন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনি আছেন, আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। প্রথম কথা হচ্ছে, যাদেরকে এখন পর্যন্ত আসলে বাংলাদেশে পুশিন করার চেষ্টা হয়েছে, সংখ্যাটা কেমন? আমরা তো নানামুখী সংখ্যা শুনতে পাচ্ছি, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবারে আরও কিছু নতুন যুক্ত হয়েছে। আপনার হিসেবে কতজনকে চেষ্টা চলেছে বাংলাদেশে ঠেলে পাঠানোর এবং কোন প্রমাণ সাপেক্ষে আসলে কাজটা করা হচ্ছে? বিএসএফ এর যুক্তিটা আসলে কি ছিল এবং তাদেরকে যে নোম্যান্স ল্যান্ডে রাখার কথা বলা হলো, তারা সেখানে কেমন আছে? সবচেয়ে বড় কথা, রাতটা আসলে কি হবে? মানে কাজটা দিনের আলোতে করলে একরকমের, রাতের বেলা করলে তো অন্য রকমের। রাতের ছবিটা আসলে কেমন, কি তথ্য আছে একবারে ছোট করে? জি, শুভরাত্রি।
চাঁপাইনবাবগঞ্জে বাঙ্গাবাড়ি সীমান্তে যখন বৃহস্পতিবার যে লাইট গুলো ছিল, বর্ডারের যে সীমান্ত এলাকার যে লাইট গুলো ভারতের, সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং সেই বন্ধ করে দিয়ে কিন্তু ঝোপের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং যখন সকাল হওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু তারা বাংলাদেশের মধ্যে প্রবেশের চেষ্টা করে, তখন কিন্তু ওখানকার যারা পাহারাদার তারা কিন্তু বিষয়টা তাদের নজরে আসে এবং সাথে সাথে তারা বিজেপিকে জানানোর পরে কিন্তু বিজেপি তাদেরকে প্রতিহত করে। এবং আমরা যেটা দেখেছি যে তারা কিন্তু গতকালকে আমরা যখন প্রতিবেদন করতে যাই এবং আজকেও বৃষ্টি এবং প্রচন্ড রোদের মধ্যে তারা কিন্তু অবস্থান করছিল। এবং সকালে সব থেকে কষ্টদায়ক ব্যাপার হচ্ছে যে সকালে তারা কিন্তু খিদের জন্য কিন্তু ছটফট করতেছিল, ছোট বাচ্চাগুলোর আমরা কান্নার আওয়াজও পেয়েছি। এবং আমরা যেটা দেখলাম যে তারা কোনো খাবার সম্ভবত ছিল না, যার কারণে তারা কিন্তু যে নোম্যান্স ল্যান্ডে যে আম গাছগুলো রয়েছে সে আম গাছগুলো আম পেড়ে কিন্তু তারা ক্ষুধা নিবারণের চেষ্টা করছিল। তারপরে কিন্তু বিএসএফ এর কিন্তু কোনো আগ্রহ ছিল না তাদের প্রতি। ভারতীয় অংশে তারা দীর্ঘদিন অবস্থান করছিল, তাদের কোন যুক্তিতে তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে এমন জবাব কিন্তু বিজেপির পক্ষ থেকে অনেকবার চাওয়া হয়েছে। কিন্তু আজকে দিয়ে মোট 3 দফা পতাকা বৈঠক হয়েছে, বিএসএফ এর পক্ষ থেকে কোনো উত্তরই আসেনি, বরং তারা বলছে যে তারা বাংলাদেশি, তাদেরকে বাংলাদেশে এই জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এটা কোনো আইনি প্রক্রিয়া না এবং এই প্রক্রিয়া বাদ দিয়ে তারা কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করে বিষয়টা সুরাহা করার জন্য বারবার বললেও কিন্তু বিএসএফ এখানে কর্ণপাত করছে না। এবং আজকে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে বিএসএফ এর সাথে কোম্পানি পর্যায়ে যে বৈঠক, সেখানে কিন্তু একটু তর্ক বিতর্ক আমরা লক্ষ্য করেছি। আর আপনি কতজন জমা করা হয়েছে এই বিষয়টা আমরা যতটুকু জানতে পেরেছি যে ওই 28 জনই অবস্থান করছে এবং রাত দিন সেখানে ঝোপের মধ্যে অবস্থান করছে। তবে আমরা বিভিন্ন মাধ্যমে ভারতের আমরা কয়েকজন গণমাধ্যমের সাথে আমার কথা হয়েছে মালদায়, তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ইংলিশ বাজার যে থানা রয়েছে সেখানে তারা 2টা রুম ভাড়া নিয়েছে পুলিশ, সেখানকার পুলিশ, এবং সেখানে অন্তত 15 থেকে 20 জন আরো তারা তাদের দাবি কথিত যে বাংলাদেশি বলে দাবি করছে সেখানে তাদের রাখা হয়েছে। এবং আমরা ধারণা করছি হয়তো তাদেরকেও আবার হয়তো শিবগঞ্জ এবং এই সাপাহার এই এলাকার মধ্যে দিয়ে কোন এক জায়গা দিয়ে আবারও তাদেরকে পুশিং করার চেষ্টা করবে বিএসএফ। এমনটা আমরা আমাদের এই দিক থেকে আসলে কতটা নিরাপত্তা বিষয় জোরদার করা হয়েছে সেগুলো কেমন দেখেছেন? রাকিব, আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ বরাবরই কিন্তু সীমান্তে বেশ সজাগ থাকে এবং এর আগেও কিরণগঞ্জ সীমান্তে এমনটি হয়েছিল। গত রাতে কিন্তু রাত 10টার দিকে একটা আমরা কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখেছিলাম এবং সেখানে কিন্তু আমরা একটা ভিডিও ক্লিপও সেখানে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে অন্তত শতাধিক জনগণ তারা বিভিন্ন টর্চ লাইট নিয়ে কিন্তু সীমান্তের দিকে মানে নজরদারি চালাচ্ছে। পাশাপাশি বিজেপির একটা শক্ত অবস্থান ছিল। তো সব মিলিয়ে কিন্তু বিজেপির থেকে আমাদের এই সীমান্তবাসীর কিন্তু একটা সজাগ দৃষ্টি রয়েছে এবং বিজেপি রাত্রিকালীন যে সমস্ত প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়েই তারা কিন্তু নজরদারি চালাচ্ছে। তো আমরা আবারও ফিরবো একেএস রোকন আমার সঙ্গে স্থির রয়েছেন, তিনি আপনার কাছে কিছু জানতে চাইবেন। তবে তার আগে আমি একটু নওগাঁর খবরটাও নিয়ে নিই। তবে ভৌমিক, আপনি শুনছিলেন মানে চাঁপাইনবাবগঞ্জে মোটামুটিভাবে রাতের অন্ধকারে সীমান্তে ভারতের অংশের লাইট বন্ধ করে সেখানে আসলে এই মানুষদেরকে ঝোপের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। সকালবেলা আসলে সেই জিনিসগুলো সাধারণ মানুষের চোখেও পড়েছে, বিজেপি চোখে পড়েছে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম নোম্যান্স ল্যান্ডে 28 জন। নওগাঁতে আসলে কিভাবে পুশিং করার চেষ্টা চলেছে এবং এখন পর্যন্ত সেখানকার খবরটা কি দেখছেন? ধন্যবাদ রাকিব। আপনাকে জানিয়ে রাখি, নওগাঁতে 4টি সীমান্ত উপজেলা রয়েছে, পোস্টা, সাপাহার, ধামরহাট এবং পত্নীতলা। সেই 204 কিলোমিটার কিন্তু সীমান্ত এলাকা রয়েছে। তা আপনাকে জানিয়ে রাখি যে আমি সীমান্ত এলাকায় কিন্তু একাধিকবার গিয়েছি। এই যে চোরা কারবারি সহ যে পুশিং, এইগুলো নিয়ে কিন্তু আমরা অনেকবার প্রতিবেদন করেছি। আসলে ভারতীয় সীমান্ত এলাকাগুলোতে কিন্তু যে সীমান্ত কাঁটাতারের আছে তার ভিতর দিয়ে কিন্তু বিএসএফ এর চলাচলের জন্য সুব্যবস্থা রয়েছে, তারা তাৎক্ষণিক যেতে পারে। কিন্তু বাংলাদেশের যে সীমান্ত এলাকাগুলো আছে সেই এলাকায় কিন্তু বিজিবিদের জন্য চলাচলের জন্য কিন্তু সেই যোগাযোগ ব্যবস্থা নেই। আর এখানে আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ
যে 4টি উপজেলা আছে, সেই 4টি উপজেলায় কিন্তু বিভিন্ন যে নদীগুলো আছে সেই নদীতে ব্রিজ রয়েছে, সেই ব্রিজে কিন্তু মোটামুটি অনিরাপদ, অর্থাৎ ভারতীয় অঞ্চল হলেও সেখানে কিন্তু অনিরাপদ, সেদিক দিয়ে লোক কিন্তু চোরা কারবারি পাচারকারী কিন্তু এটা দীর্ঘদিন হয়ে থাকে। এই আজকে যে ভোরবেলার দিকে যে বাংলাদেশি বলে যে 17 জনকে পুশিং করেছে বিএসএফ, যেটা আমরা জানতে পেরেছি, তারা কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি তারা হচ্ছে খুলনা, সাতক্ষীরা এবং যশোর এলাকাবাসী। তারা দীর্ঘ 15 থেকে 20 বছর আগে তারা ভারতে গিয়েছিল, সেখানে আমাদের যেখানে বাংলাদেশে বলা হয় জাতীয় পরিচয়পত্র, সেখানে ভারতে বলা হয় আধার কার্ড, সেই আধার কার্ড কিন্তু অনেকেরই হয়ে গেছিল। কিন্তু তার এই সর্বশেষ যে পরিস্থিতি, ভারতের পরিস্থিতি আপনারা সবাই জানি, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে কিন্তু এই সীমান্ত এলাকা দিয়ে আজ ভোর 6টার দিকে সেখানে পুশিং করে বিএসএফ বলে আমরা জানতে পেরেছি। তারপরে এলাকাবাসী জানার পর সঙ্গে সঙ্গে স্থানীয় যে হাঁপানিয়া ক্যাম্প সহ আছে সেখানে কি বিজেপি ক্যাম্পে সেখানে কিন্তু স্থানীয়রা সংবাদ দেন। এর পরিপ্রেক্ষিতে বিএসএফ বিজেপির পক্ষ থেকে কিন্তু জোরালোভাবে কঠোরভাবে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং স্থানীয়রাও কিন্তু সহযোগিতা করেছে। তবে নওগাঁ আসলে পরিস্থিতি কিন্তু অন্যটা। নওগাঁ আসলে আপনি জানেন যে শান্তিপ্রিয় এলাকা, সেখানে জনগণ বা সাধারণ স্থানীয়রা তারা কিন্তু কোনো উত্তেজিত একদম। তবে ভূমি আমি একটা ছবি পুরোপুরি আপনার মাধ্যমে একটু দেখতে পেলাম। আসলে দুইটা জায়গাতেই, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ, দুই জায়গাতে আসলে মূল ভূমিকাটা সাধারণ মানুষ রেখেছেন এবং তারা আসলে বিজেপির বোধ করি সহায়ক শক্তি কিংবা আত্মবিশ্বাস হিসেবে কাজ করেছে। নিশ্চয়ই আপনারা আছেন এবং শাহজুল ইসলাম আমার দুজন অতিথি এবং আছেন সহকর্মী তময় ভৌমিক চাঁপাইনবাবগঞ্জ থেকে কেস রকুল, কি বলবেন? এই যে আলোচনা আমরা দীর্ঘক্ষণ ধরে দুজন রিপোর্টারের কাছ থেকে শুনলাম এবং যে পরিস্থিতি আমরা পত্রপত্রিকা, গণমাধ্যম, সামাজিক মাধ্যম থেকে জানছি, বুঝছি এবং শুনছি, তাতে কতগুলো বিষয় আমার কাছে এখানে বসে আমি ছোট্ট করে টুকে ফেললাম। যেমন এখানে পুশিংয়ের ঘটনার শিকার যারা, তার ভিতরে আছে বাচ্চা, শিশু, নারী, বৃদ্ধ। তারপরে ঘটনা হচ্ছে কখন? একটা ভোরবেলা, একটা মধ্যরাত, রাতের বেলায়, দিনের বেলায়, সূর্য, রোদ, বৃষ্টি, কোনো কিছুর মানে তোয়াক্কা না করে সব অবস্থায় এই কাজগুলো হচ্ছে। এই সমস্ত নারী, শিশু, বৃদ্ধ মানুষ ক্ষুধায় কষ্ট পাচ্ছে। পাশাপাশি এই যে এদের সাথে যে ব্যবহারগুলো করা হচ্ছে, ব্যবহার একদম কমপ্লিটলি তা অমানবিক। আচ্ছা, এই কাজগুলো করা হচ্ছে কোথা থেকে? ভারত নামক একটি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, একেবারে সরকারের সরাসরি মদদে পৃষ্ঠপোষকতা। আচ্ছা, তার আগে বলি, আপনি কি আমাদের দুজন সহকর্মীর কাছে কিছু জানতে চাইবেন? যদি জানতে চান তাহলে আমরা সেটা জেনে তারপর বিরতি দিই। না, তাদের কাছে এই বিষয়ে তাদের কাছ থেকে পরিষ্কার ধারণা পেয়েছেন। আমি একটু জানতে চাই, জনাব কামরুজ্জামান, আপনি কিছু জানতে চাইবেন আমাদের দুজন সহকর্মীর কারোর কাছ থেকে, নওগাঁ কিংবা চাঁপাইনবাবগঞ্জের, যদি কোনো বিষয়ে জানতে চাওয়ার থাকে? জি না, আমি কিছু কমেন্ট করতে চাই। আচ্ছা, তাহলে এই কমেন্টটা আমি বিরতি থেকে এসে নিব। যদি জনাব মাহফুজুর রহমান আপনি কিছু জানতে চান আমার দুজন সহকর্মীর কাছ থেকে। আমার একটা ছোট প্রশ্ন ছিল, যিনি নওগাঁর প্রতিনিধি ছিলেন তার কাছে, তন্ময় ভৌমিক জি, তিনি বলেছেন যে 17 জন বা যে কয়েকজনকে নোম্যান্স ল্যান্ডে দেখা গেছে তাদের সম্পর্কে তিনি একটা তথ্য দিয়েছেন যে তারা কখন ভারতের আধার কার্ড অর্জন করেছে বা কিছু একটা। এই তথ্যগুলি উনি কিভাবে পেলেন? উনি কি নিজে গিয়ে ইন্টারভিউ নিয়ে সেটা জেনেছেন? বা তন্ময় যদি একটু পরিষ্কার করতেন আধার কার্ডের বিষয়টা। জি ধন্যবাদ। সেখানে আমাদের যারা গণমাধ্যম কর্মীরা গিয়েছেন এবং প্রশাসনের সাথে কথা বলেছে, তারা এখানে মোটামুটি আমাদের নিশ্চিত করেছেন যে তারা দীর্ঘ 20 থেকে 15 বছর তারা কিন্তু ভারতে গিয়েছিলেন। গিয়ে যাওয়ার পর সেখানে কিন্তু এই রাজমিস্ত্রি সহ বিভিন্ন পেশার সাথে জড়িত হয়ে যান। তারা খেটে খাওয়া শ্রমিক। তারা মূলত এই সুযোগে কিন্তু, যেহেতু তৃণমূল সরকার ছিল, সেই তৃণমূল সরকার কিন্তু আপনি জানেন যে বাংলাদেশিদের অনেকেই স্থান দিয়েছেন এবং এই যে ভারতের যে পরিস্থিতি হচ্ছে যে মুসলিমদের তারা সরাবে এবং অমুসলিম যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের কিন্তু তাদের জাতীয়, অর্থাৎ সেখানে আধার কার্ড করে দেওয়া বা বাসিন্দা করা হবে, কিন্তু অন্যদের যারা মুসলিম সম্প্রদায় আছে তাদেরকে থাকতে দেওয়া হবে না। অবৈধভাবে যারা আছে বা তারা অল্প দিনের মধ্যে যারা ওখানে আধার কার্ড করেছে অবৈধভাবে,
সেই আইনের প্রক্রিয়া কিন্তু তাদেরকে চিহ্নিত করেন এবং সর্বশেষ যে কাগজপত্র নিয়ে সেখানে কিন্তু চিহ্নিত করছেন। চিহ্নিত করার পরে তাদের বাংলাদেশি হিসাবেই কিন্তু তারা কিন্তু করেছেন এবং তারা এবং আমাদের গণমাধ্যমের এখানে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া ভিডিও এসেছে যে তাদের আধার কার্ড ছিল, কাগজপত্র ছিল, কিন্তু সেখানে বর্তমান যে বিজেপি সরকার ক্ষমতা আসার পর কিন্তু এটা জোরালো হয় এবং সেখান থেকে তাদেরকে এই বাংলাদেশি বলে চিহ্নিত করে তাদেরকে এই পুশিং করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, যারা মাহমুদুর রহমান বোধহয় কিছুটা পরিষ্কার করতে পেরেছেন তবে ভৌমিক। আচ্ছা, আমি একটা বিষয় একটু একেস যখন আপনার কাছ থেকে পরিষ্কার হয়ে নিই, আমরা দেখেছি যদি ভারতে সত্যিকার অর্থ এখানে বাংলাদেশি কেউ থেকে থাকে, তাদের আত্মীয় স্বজন তো এখানে থাকার কথা। এখন পর্যন্ত নোম্যান্স ল্যান্ডে যারা আছেন তাদের কোনো একজনের আত্মীয় এই দেশে পাওয়া গেছে বা কেউ দাবি করেছে এমন কোনো ছবি দেখেছেন? রাকিব, আমি গত 3 দিন থেকে আজকে নিয়ে মোট 3 দিন আমি ওই সীমান্ত এলাকায় অবস্থান করেছি সারা দিন ব্যাপী, কিন্তু এমন কোনো আমরা খোঁজ পাইনি যে তারা তাদের আত্মীয় স্বজন কেউ আছে। বা আমরা জানার চেষ্টা করেছি যেটা আমাদের সহকর্মী বলছিলেন, কিন্তু সেখান থেকেও বিজিবিও নিশ্চিত করতে পারেনি যে তারা আসলে বাংলাদেশে তাদের অবস্থান ছিল কিনা। তবে আমাদের ধারণা যে তারা ভারতীয়, ভারতের তারা নাগরিক এবং দীর্ঘদিন তারা ভারতে বসবাস করছে। তাদের সম্প্রীতির নাম কেটে দেওয়ার পরে এবং তারা মুসলিম, আমরা জানতে পেরেছি যে কয়েকজন মুসলিমও আছে। তো ধারণা করছি যে তাদের মানে ধর্মীয় একটা কারণে তাদেরকে মানে বুঝতে পারছি। হ্যাঁ, আপনারা তো সারাদিন নজর রেখেছেন, সকালবেলা নিশ্চয়ই আবারও সেই সীমান্তে যাবেন, সেই ছবিগুলো, সেই তথ্যগুলো ধারাবাহিকভাবে পেতে থাকবো। অনেক ধন্যবাদ, শুভরাত্রি। পরবর্তীতে আবারও আশা করি প্রয়োজনে যুক্ত হব আপনাদের সঙ্গে। এবং দর্শক, আপনারা আছেন ৭১ জানুয়ারি, আমরা আমাদের অতিথির কাছে ফিরবো। সাজিদুল ইসলাম, একটা বিষয় একটু বলবেন, মানে আমরা হঠাৎ করে যদি আমরা ধরি তাহলে প্রায় বছরখানেক ধরে আমরা সীমান্ত অস্থিরতা টের পাচ্ছি, আর এখন তো রীতিমতো পুশ ইন করার চেষ্টা চলছে। রণদী জয়সওয়াল বলে দিলেন যে সমস্ত রকমের আয়োজন, সমস্ত রকমের ব্যবস্থা তারা নেবেন। হঠাৎ করে কেন এই পুশ ইন করার চেষ্টা ভারতের? রাকিব, আমি খুব সরাসরি যদি বলি তাহলে বলবো যে দেখেন, বাংলাদেশের সরকার গঠিত হয়েছে মাত্র 3 মাস কয়েকদিন, 100 দিন এরকম, 100 দিন পার হয়েছে। আচ্ছা, এটা একটা ব্যাপার। আর ভারতে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গেল এবং সেখানে বিজেপি ক্ষমতা এসে আমাদের পশ্চিমবঙ্গের সাথেই সবচেয়ে সম্ভবত সীমান্তের সমস্যাটা সবচেয়ে বেশি। তো এই যে দুটো ঘটনাই কিন্তু রাজনৈতিক, ফলে এই যে পুশব্যাকের যে ঘটনা, এটা একদম কমপ্লিটলি প্রথমত প্রধানত রাজনৈতিক দিক থেকেই দেখার যথেষ্ট সুযোগ আছে এবং যৌক্তিক আমি মনে করি। এর সাথে তো ডিপ্লোম্যাটিক ব্যাপার আছেই। মাহফুজ ভাই আছেন, ডিপ্লোম্যাটিক বিষয়ে আমরা অনেক ওনার কাছ থেকে আশা করি জানতে পারবো। তো তারপরে আমি বলবো এখানে যে এই যে বাংলাদেশের সরকারকে, বিশেষ করে বিএনপি সরকারকে সবসময় চাপে রাখার জন্য ভারতের পক্ষ থেকে বিশেষ কতগুলো তৎপরতা থাকে। এই পুশব্যাকের যে কাহিনী, এটা তো এই কিছু বছর আগের তো ঘটনা, মনে হয় 15-20 বছর আগের ঘটনা। সম্ভবত বেগম খালেদা জিয়া তখন দেশ পরিচালনার দায়িত্বে, তখন থেকেই এই ঘটনা শুরু হয়েছিল ভারতের পক্ষ থেকে। কেমন? এবং এগুলো কমপ্লিটলি বাংলাদেশকে বিব্রতকর একটা অবস্থায় রাখা, অপ্রস্তুত অবস্থায় ফেলানো, বাংলাদেশের সরকারকে চাপে রাখা, এই সমস্ত উদ্দেশ্যেই শুরুটা করা হয়েছে। আচ্ছা, এখানে কি একটু পরিষ্কার করবেন এই অংশটা? মানে ডক্টর ইউনূসের যে সময়কাল, সেই সময়কালে পশ্চিমবঙ্গ, ইনফ্যাক্ট ভারত বলতো জিহাদি সরকার। এরপর যখন বিএনপি ক্ষমতায় এলো তখন তো তাদের আরও সহায়তা করার কথা ছিল, কারণ বিএনপি উদার রাজনৈতিক দলে বিশ্বাসী, এবং এই তথ্যটা নিশ্চয়ই ভারত জানে, অন্তত ডক্টর ইউনূসের সময় চাইতে। তাহলে কেন চাপে ফেলবে? এই কারণে যে এর সাথে বেশ কিছু ব্যাপারও তো আছে। আমি আসছিলাম সেখানে। আমরা এই মুহূর্তে পদ্মা ব্যারেজ করছি, তিস্তা ব্যারেজ করছি, এর সাথে চীনের ইনভলভমেন্ট আছে, ভারতের বাংলাদেশে। এটা সোজা কথা, একদম রাগঢাক না করেই যদি বলি, খুব সহজ করে বললে বলা যাবে যে বাংলাদেশের বৃহত্তর অংশের মানুষের ভেতরে ভারত বিরোধিতা আছে। ভারতকে আমাদের প্রতিবেশী হিসেবে যে রকম সুপ্রতিবেশী হওয়ার দরকার ছিল ভারতের, সেই রকম না হওয়ার কারণে বাংলাদেশের মানুষ ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে সেইভাবে সম্মানের চোখে, ভালোবাসার চোখে দেখে না, দেখতে পারে না, পারার কোনো প্রেক্ষাপট তৈরি করতে পারেনি আসলে এই বৃহত্তর বাংলাদেশ। আশপাশের অন্যান্য দেশ, আশপাশের সব কোনো দেশের সাথে ভারতের সম্পর্ক আলটিমেটলি ভালো না। এগুলো অনেক কারণ আছে। এই যে পুশিনের যে ঘটনাটি নিয়ে আমরা আলোচনা করছি, এই যে অমানবিক একটা
ব্যাপার আপনি খেয়াল করুন, সেখানে ছোট ছোট বাচ্চা আছে, ক্ষুধায় কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে, সেখানে নারী আছে, বৃদ্ধ, পুরুষ মহিলা সব রকম মানুষ আছে, তাদেরকে রাতের বেলায় ঝোপের ভেতরে, জঙ্গলের ভেতরে ছেড়ে দেওয়া হচ্ছে একটা সভ্য দেশের সরকারের পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে। এটা ভাবা যায় এই আধুনিক সময়ে কতটা অমানবিক একটা ব্যাপার। অথচ ভারতকে বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। এই কি গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্রের এই আধুনিক সভ্যতার সময় এই কি তাদের পরিচয়, তার পরিচয় এগুলো? এটা যেমন একটা ব্যাপার, তেমনি আশ্চর্য হয়ে যায় যে ভারতের মতো একটা দেশের পক্ষ থেকে যখন এই রকম কাজগুলো করা হয়, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে, জাতিসংঘ নামক একটা প্রতিষ্ঠান আছে, তার পক্ষ থেকে তেমন কোনো কথা বলা না, কোনো বক্তব্য একেবারেই চুপ, একেবারেই আশ্চর্য রকমভাবে তারা চুপ থাকে। এবং একটা জিনিস হচ্ছে কি, যে বাংলাদেশ সরকারকে কেন চাপে ফেলতে চায় তারা? সবসময় দেখবেন আমরা একদম পরিষ্কার করে বলতে পারি, একদম ধরে ধরে বলা যাবে যে বিগত নির্বাচনগুলোতে ভারত কতটা নগ্নভাবে হস্তক্ষেপ করে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখার চেষ্টা করেছে। কেন? শুধুমাত্র তাদের স্বার্থের জন্য। কেমন এই জায়গায় বিএনপি আসলে বা ফ্যাসিবাদ পরবর্তী যে সরকারই আসুক না কেন ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তাদের কাছ থেকে তো সেইগুলো পাওয়া যাবে না। এখন শুধুমাত্র তাদের উপরে নানাভাবে অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে অযাচিতভাবে যদি তাদেরকে চাপে রাখা যায়। তার মানে এখন যদি বাংলাদেশ আগামীকাল সকালে সিদ্ধান্ত নেয় চীনের সঙ্গে তিস্তা ব্যারেজ নিয়ে কোনো আলাপে যাবে না, পাকিস্তানের সাথে কোনো চুক্তিতে যাবে না, শুধুমাত্র ভারতের সাথে এই সমস্ত চুক্তি, অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, মানে সীমান্তে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, আমি একটু পরিষ্কার হয়ে নিই, আরও অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো টুকরো করে জানবো এবং আপনি আলাপে ফাঁকে আছেন, আপনিও প্রশ্ন করতে পারেন। জনাব কামরুজ্জামান, আপনি একটা মন্তব্য করতে চেয়েছিলেন, সেটা তো শুনবো, সাথে একটু যুক্ত করবেন। মানে এই মুহূর্তে আমি একই প্রশ্ন দুজনকেই করবো, আপনার কাছে শুরুতে একটু জানতে চাই, এই মুহূর্তে নোম্যান্স ল্যান্ডে যদি মানুষ জড়ো হতে থাকে এবং ক্রমান্বয়ে সেখানে শিশুদের, নারীদের সংখ্যা বাড়তে থাকে, তারা যদি মানবেতর জীবনযাপন করতে থাকে, আমরা আসলে আমাদের কোন লেন্সে ব্যাপারটা দেখব? মানে আমরা আসলে কি করতে পারি সেক্ষেত্রে? আমাদের দিক থেকে করণীয়টা কি? এভাবে মানুষ জমতে থাকবে সেখানে, এবং কি বলবেন? ৭১ টিভির দর্শকদের শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের সাথে যারা আছেন তাদের সবাইকে সালাম জানিয়ে আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, এই যে ভারত পুশিং করছে এবং আমরা একটু আগে যে কথাগুলো শুনলাম, এই দুই সাংবাদিক বললেন দেশের দুই প্রান্ত থেকে, এগুলো কথাবার্তাগুলো একবারে আমরা সবচেয়ে বটম লেভেল যেটাকে বলি, এটা টেকনিক্যাল লেভেল। টেকনিক্যাল লেভেলের উপরে যেটা, এটা হলো আপনার অপারেশনাল লেভেল। অপারেশনাল লেভেলের উপরে বলি স্ট্র্যাটেজিক লেভেল, এবং সর্বোপরি হলো আপনার পলিটিক্যাল লেভেল। ভারতের কেন্দ্রীয় সরকার আমাদের এই যে বাংলাদেশের চতুর্দিকে যে ভারতের 5টা স্টেট আছে, এই স্টেট গভর্নমেন্টগুলোকে ইনস্ট্রাকশন যে দিয়েছে এটা পলিটিক্যাল, এবং এই স্টেটগুলো তারা যেই পদ্ধতি নিয়েছে এটা হলো ওদের স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিকে ফলো করে আপনার বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি, এদের লেভেল যেটা, এটা হলো অপারেশনাল। তো অপারেশনাল লেভেলটা হলো যখন আপনার ফ্ল্যাগ মিটিং হয় বা কমান্ডার লেভেলে কথাবার্তা হয়। আমরা যেটা দেখলাম, এই যে নোম্যান্স ল্যান্ডে যে পুশিং করে দিয়ে ওরা বসে আছে, এটা টেকনিক্যাল লেভেলে কথাবার্তা বলছে। তো পুশিং এরকম করবে না যদি আমরা এই প্রবলেমটাকে 4টা লেভেলেই যদি আমরা এটাকে মানে পর্যালোচনা করি এবং সেভাবে পদক্ষেপ নেই। আমি তো মনে করি ওদের কেন্দ্রীয় সরকার বা ওদের ভারতের সরকার যেভাবে বলেছে যে অবৈধ বাংলাদেশিদেরকে তারা বিতাড়িত করবে, আমি নিশ্চিত কোনো অবৈধ বাংলাদেশি ভারতে নেই, কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক অবৈধ ভারতীয় আছে। আমি গত পরশুর প্রবাবলি আমার দেশ পত্রিকার একটা ইয়েতে দেখছিলাম রিপোর্টে, যে আমাদের দেশে অনেক আপনার অবৈধভাবে ভারতীয়রা আছে। তো আমরা যদি কাউন্টার অ্যাকশনে যাই, এটা বলা হয় যে অফেন্স ইজ দি বেস্ট ডিফেন্স। আমাদেরকে কিন্তু পলিটিক্যাল লেভেলে, স্ট্র্যাটেজিক লেভেলে আমাদেরকে একটু অফেন্সিভ হতে হবে, তাইলেই আমাদের পরবর্তী যে অপারেশনাল লেভেল, এই যে বিজিবি লেভেল, এবং পরবর্তীতে যে আপনার সেক্টর এবং ক্যাম্প লেভেলে তারা তাদের সঠিক কাজটি করতে পারবে বলে আমি মনে করি। আচ্ছা, অফেন্সিভ মুভমেন্ট আসলে কেমন হতে পারে? কয়েকটা রেফারেন্স, কয়েকটা এক্সাম্পল। অফেন্সিভ ইন দ্য সেন্স যে যখনই এই ধরনের ঘটনা ঘটবে,
এটা তো সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনে সম্পূর্ণভাবে বেআইনি। এরকম পুশিং করা, এটা পৃথিবীর কোনো সভ্য দেশ, সভ্য জাতি এটা মেনে নিতে পারে না। ইউনাইটেড নেশনের আপনার ইউএন হাই কমিশনার ফর রিফিউজি একটা অফিস আছে, আরেকটা আছে অফিস ফর দি কোঅর্ডিনেটর অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার। এটাকে আমরা না এই সমস্ত আন্তর্জাতিক যেই প্রতিষ্ঠানগুলোর কথা বললেন মোহাম্মদ কামরুজ্জামান, আপনি অনেক অভিজ্ঞ, আপনি মানে সেনাবাহিনী মানে একদম উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। আপনার অভিজ্ঞতা থেকে মনে হয় আন্তর্জাতিক সংগঠনগুলো কোনো কাজে আসে? মানে গাজায় যে ছবি আমরা দেখি, ইরানের উপরে যে অনার্য যুদ্ধ হচ্ছে, সেখানে আন্তর্জাতিক সংগঠনগুলো তো কিছুই করতে পারেনি। এই সমস্ত আন্তর্জাতিক মানে সংগঠনগুলো আমি এই কারণে রেফারেন্স করছি যে আপনি যখন মানে ইন্টারন্যাশনালি প্লে করবেন, আপনার যারা বন্ধু প্রতিম বা ইভেন যারা নিরপেক্ষ, তারা যখন দেখবে যে আপনি রাইট রেফারেন্সে রাইট কাজটা করছেন, তখন কিন্তু আপনি সকলের সাপোর্ট পাবেন। এবং আমরা শুধু ভারতের নেইবার নই, ভারতের আরো নেইবার আছে। সো আমরা যখন এটা আমি যেটা বললাম একটু আগে, যে পলিটিক্যাল লেভেল, স্ট্র্যাটেজিক লেভেলে যদি আমরা মানে এগুলোর সঠিক পদক্ষেপ নেই, আমরা যদি এটার প্রটেস্ট করি, আমি অফেন্স বলতে আমি অ্যাটাক মিন করি নাই। অফেন্স মানে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, মানে ওরা একটা কিছু করবে তারপরে মানে বৈশ্বিকভাবে আমাদেরকে একটা সাড়া ফেলতে হবে। হ্যাঁ, পুরো সমস্যা সমাধান সম্ভব হবে না। একদম একদম। এখন আমি মোটামুটিভাবে স্পষ্ট। আমি একই প্রশ্ন জনাব মাহফুজুর রহমান আপনার কাছে জানতে চাই, যদি ইস্যুটা পলিটিক্যালি হয়ে থাকে তাহলে সেই সলিউশনটা আসলে স্ট্র্যাটেজিক বা টেকনিক্যাল ওয়েতে সম্ভব কিনা? কারণ অনেকগুলো পয়েন্ট এখানে খুব চমৎকার করে স্পষ্ট করেছেন মোহাম্মদ কামরুজ্জামান। একটা বিষয় একটু বলবেন, প্রথমত আমাদের দিক থেকে এই মুহূর্তে করণীয়টা কি? দ্বিতীয়ত হচ্ছে একটা আশাবাদের খবর যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, ওনার কি কিছু করার সুযোগ আছে কিনা ওই পরিচয় দিয়ে, ওই পদ নিয়ে? আসলে আচ্ছা, আজকে যে দুজন আলাপ আলোচনা করলেন আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। জেনারেল মহোদয় যা বলেছেন এবং আমাদের সিনিয়র সাংবাদিক মহোদয় যা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় তারা তুলে এনেছেন। আমি যদি এখন তাদের কাছ থেকে কিছুটা ধার করে বলি, তাহলে হয়তোবা কিছুটা আমরা উপসংহারে পৌঁছতে পারবো। যেমন ধরেন, জেনারেল মহোদয় যেটা বলেছেন যে অনেকগুলো লেভেলে এই বিষয়টা নিয়ে কাজ করার সুযোগ আছে, কেবলমাত্র ট্যাকটিক্যাল লেভেলে না, একেবারে উপরে পলিটিক্যাল লেভেলেও এটার আলাপ আলোচনার প্রয়োজন আছে। এবং উনি একইভাবে বলেছেন যে আমাদেরকে একটু প্রোঅ্যাক্টিভ হয়ে কাজটা করতে হবে। এইটাই হলো সমাধান। অর্থাৎ আমরা এই 100 দিন বলছি সরকার, কিন্তু সরকারের কিন্তু একদিনও বসে থাকার কোনো সুযোগ নাই। সুতরাং প্রথম দিন থেকেই তাকে ওই যে এনগেজমেন্টটা বাড়ানো উচিত ছিল। এবং এখনো আমি মনে করি আমরা খুব একটা পিছিয়ে নেই। আমরা যদি এই মুহূর্ত থেকেও ভারতের সঙ্গে এনগেজমেন্টটা আরো বাড়ানোর চেষ্টা করি, অর্থাৎ বাড়াতে সচেষ্ট হই, এবং এই যে বিষয়গুলো নিয়ে ডিসপিউট তৈরি হচ্ছে এবং ইমিডিয়েটলি আমরা সাফার করছি, এই বিষয়গুলো যদি সামনে নিয়ে আসা হয়, তাহলে আমার মনে হয় এটা সমাধানের দিকে আমরা এগোতে পারি। কিন্তু কেবলমাত্র যদি ওই ফিল্ড লেভেলের জন্য ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, অনেক জটিল হয়ে যাবে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকেই অনেকেই তো সেটা অনুমান করছিলেন যে এই নির্বাচনে যদি বিজেপি জয়ী হয়, তাহলে হয়তোবা এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে যে ভারতের দিক থেকে পুশিনের চেষ্টা হতে পারে। পুশিনকে আমার কাছে কোনো সমস্যা মনে হয় না, আমার কাছে বরঞ্চ মনে হয় যে এটা একটা বড় সমস্যার প্রতিফলন। অর্থাৎ দুটো দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আছে, এইটার একটা প্রতিফলন হলো পুশিনটা করে আপনাকে শুধু বিরক্ত করা হচ্ছে, এবং বিরক্ত করা হচ্ছে যেন পরবর্তীতে আপনি যখন কোনো না কোনো সমঝোতায় যাওয়ার চেষ্টা করবেন বা আলোচনা যাওয়ার চেষ্টা করবেন, তখন আপনি যেন একটা চাপের মধ্যে থাকেন। এটা একটা কৌশল, কূটনীতিরও এরকম অনেক সময় কৌশল হয়, যুদ্ধেও এই ধরনের কৌশল অনেকে প্রয়োগ করে থাকেন। তো সেই জন্য আমাদের উচিত ছিল আরো আগে দুদেশের সম্পর্ক উন্নত করার জন্য সচেষ্ট হওয়ার জন্য। সেটা যদি আমরা একটা স্টেপ এগিয়ে যেতে পারতাম, তাহলে এই ধরনের ছোট সমস্যা সম্ভবত আমাদের এই মুহূর্তে মোকাবেলা করতে হতো না। এটা আপনি জানেন যে বিজেপি দীর্ঘদিন ধরে এই বয়ানই দেওয়ার চেষ্টা করছে, এবং এই যে ভারতের পররাষ্ট্র মন্ত্রী মহোদয় যে অভিযোগ করেছেন, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়কে এটার একটা জবাব দিয়েছে। কিন্তু যদি জিনিসটা এরকম হয় যে এই বাংলাদেশ বা এই অঞ্চল থেকে কেউ একজন কোনো এক সময়
ভারতে মাইগ্রেট করে থাকে, যেটা ওই যে নওগাঁর প্রতিনিধিও কিছুটা বলছিলেন, এগুলো তো প্রমাণিত না, কিন্তু এরকম অভিযোগ যদি আসে, সেই অভিযোগগুলো যত দ্রুততার সঙ্গে আমরা সমাধান করতে পারি, এবং এটা সমাধান করার জন্য ভারত যেন আমাদেরকে সহযোগিতা করে, কারণ আপনি যে লোকটা অভিযুক্ত সেই লোকের ইন্টারভিউটা না নেওয়া পর্যন্ত তো আপনি নিজে নিশ্চিত হতে পারছেন না। একদম একদম। এবং সে যা দাবি করবে সেটা তো আপনাকে আবার বাংলাদেশে ভেরিফাই করতে হবে। যেমন কথা ঘটলো যে তার আত্মীয় স্বজনরা কেউ আছে কিনা এখানে, তো এই ধরনের ভেরিফিকেশন নিশ্চিত হওয়ার পরেই আপনি একজনের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারেন। আদারওয়াইজ একটা লোক সে নিজে সিদ্ধান্ত নিয়ে সে নিজে ভারতে আছে, সে নিজে ভারতের নাগরিক দাবি করছে, সেখানকার আধার কার্ড সংগ্রহ করছে, আপনি তো চাইলেই তাকে বাংলাদেশি বলে আবার গ্রহণ করে ফেলতে পারেন না। একদম। সুতরাং আপনাকে নিশ্চিত হতে হবে। আর এখানে সবচাইতে বড় যেটা দুজনই বলেছেন সেটা হলো যে পুরো প্রক্রিয়াটাতেই ভারত একটা অমানবিক কাজ করছে। তো সেইটাই অ্যাকচুয়ালি আমাদের কাছে বড় হওয়া উচিত, যেন এই অমানবিক ভাবে এই সমস্যার সমাধানে ভারত আগ্রহী না হয়। একদম পরিষ্কার। সুতরাং আমরা যদি একটু সচেষ্ট হই তাহলে হয়তো এই সমস্যাটা এইভাবে হয়তো আমাদের আর দেখতে হবে না। জনাব সিরাজুল ইসলাম, আপনি কিছু জানতে চাইবেন? আমি এখানে আরো একটু আমার বক্তব্যের এক্সটেনশন যদি বলিস তাহলে বলবো যে যেটা মাহফুজ ভাই সর্বশেষ বলে যে মানবিক ব্যাপার, আমিও এই জায়গাটাই খুব গুরুত্ব দিতে চাই যে এই যে মানুষগুলো যাদেরকে পুশিং করার চেষ্টা করা হচ্ছে বা আমরা পুশব্যাক করব, অর্থাৎ দুই দেশের ধাক্কাধাক্কির ভেতরে থাকবে, তাদের জীবন আছে, তাদের ডেফিনেটলি কোনো না কোনো ভূমি আছে, হয় তারা ভারতের নাগরিক না হয় বাংলাদেশের নাগরিক, নিশ্চিতভাবে এই দুই দেশের কোনো না কোনো দেশের নাগরিক। এই দুই দেশের সরকারের উচিত হচ্ছে তাদের নাগরিকত্ব কনফার্ম করা, তাদের অধিকার নিশ্চিত করা, তাদের বাঁচার অধিকার এবং থাকার অধিকার নিশ্চিত করা। কিভাবে সম্ভব? মানে এটা যদি ওই দেশ পলিটিক্যালি মোটিভেট হয়ে এক ধরনের ষড়যন্ত্রমূলক কাজ করে থাকে তাহলে আলোচনায় সমাধান সম্ভব। এইটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনায় এর একটা পথ নিশ্চয়ই বের করা যায় এবং বের করা সম্ভব। তারা কোন দেশের নাগরিক এটা অবশ্যই বের করা সম্ভব। এখন সংকটটা যে জায়গায় সেটা হচ্ছে যে দেখুন, মমতা ব্যানার্জি দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিলেন, এই পুশিনের ঘটনা তো তখন ঘটেনি, এটা তো রাজনৈতিক উদ্দেশ্য, হীন উদ্দেশ্যে করা। এখানে মানবতা মানবিকতা বা এরাও দেশের নাগরিক, সে হোক বাংলাদেশের আর ভারতের, এই সমস্ত বিষয়গুলো যদি গুরুত্বপূর্ণ হতো তাহলে তো এইভাবে করা এই কাজগুলো করা হতো না। এ তো রাজনীতি পেছনে কাজ করছে বলেই এই সংকটটা তৈরি করা হয়েছে। এবং এই যে অপরাজনীতি, বিজেপির অপরাজনীতি, এই বিজেপির অপরাজনীতির শিকার ওই মানুষগুলো, বিজেপির অপরাজনীতির শিকার ভারত নামক রাষ্ট্র, এবং বিজেপির অপরাজনীতির শিকার আমরা বাংলাদেশ। অনেকগুলো বিষয় আসলে এখানে বললেন, মানে দিন শেষে আসলে বাস্তবতা এটাই যে অপরাজনীতি যারা করছে তারাই আসলে দেশটা চালাচ্ছে। আসলে মুশকিলটা এখানে। আমি একটু মোহাম্মদ কামরুজ্জামান একটা বিষয় একটু স্পষ্ট করবেন, মানে আপনি কথা প্রসঙ্গে বলছিলেন ওদের দেশে যদি অবৈধ বাংলাদেশি থেকে থাকে, আমাদের দেশেও অবৈধ ভারতীয়রা আছে। নিশ্চয়ই এটা কোনো বড় সলিউশন হবে না যে আমাদের দেশের অবৈধ ভারতীয় নাগরিকদের ধরে ধরে তাদের মতো করে অমানবিক কাজ করা। আমরা আসলে তাদের ব্যাপারে কি বার্তা দিতে পারি ভারতের কাছে? না, এটার জন্য যে পদ্ধতি আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি, ওই পদ্ধতিতে আমরা এগুতে পারি। তো আমি আগের ভাইয়ের কথার সূত্র ধরে বলতে চাই, আসলে দল কিন্তু খারাপ বলা উচিত না। দলের যারা কর্ণধার, একজনের জন্য দেখা যায় যে পুরো দলের আপনার অ্যাক্টিভিটি গুলো বিতর্কিত হয়ে যায়। জি, আজকের যে বিজেপি, এই বিজেপির কিন্তু স্রষ্টা আমাদের আশুতোষ মুখার্জির ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং ওরা যদি বেঁচে থাকতো, যদি দেখতো যে বিজেপির এই ধরনের আচরণ, কারণ এখন যারা বড় বড় নেতা পশ্চিমবঙ্গে, ইভেন কেন্দ্রীয় সরকারে, এরাও কিন্তু অনেকে এই বাংলাদেশের বিভিন্ন অংশে ওদের পূর্বপুরুষরা ছিল। সো সমস্যা থাকবে, সমস্যার আপনার কূটনৈতিক সমাধান হবে আন্তর্জাতিকভাবে যে আইন কানুন আছে ওগুলো দিয়ে। কিন্তু আমরা অমানবিকভাবে এরকম পুশিং করে দিব, এগুলো অত্যন্ত মানে মর্মান্তিক। সেজন্য আমি যেটা একটু আগেও বলেছিলাম, মাহফুজ ভাই আছেন আমার ক্যাডেট কলেজের বড় ভাই, উনি মির্জাপুর ক্যাডেট কলেজ, আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজ, একজন দক্ষ উনি রাষ্ট্রদূত ছিলেন। তো আমি মনে করি যে আপনি যে কোনো কাজ যদি নিয়ম শৃঙ্খলা নিয়ে এবং আইনগত দিকগুলো দেখে যদি যুক্তি দিয়ে করতে পারেন,
একদম শেষের দিকে এসে ব্যান্ডউইথে একটু ঝামেলা হলো, আমরা একটু সংযোগটা পুনঃস্থাপন করতে থাকি। এই ফাঁকে জনাব মাহফুজুর রহমান, যে প্রশ্নের উত্তরটা একটু মিস করে গিয়েছিলাম আপনার কাছ থেকে, সেটা একটু যদি বলে দিতেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেহেতু জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, তিনি আসলে এই ইস্যুতে কোনো ভূমিকা রাখতে পারেন কিনা? আমরা যে অমানবিকতার শিকার হচ্ছি, এই জিনিসটা আমরা গ্লোবালি তুলে ধরার ক্ষেত্রে একটা মাইলেজ পাবো কিনা? না, আমি এইটা বিশ্ব পরিমণ্ডলে নেয়ার পক্ষপাতী এই মুহূর্তে না। কারণটা হলো এটা একটা দ্বিপাক্ষিক সমস্যা এবং এটা দ্বিপাক্ষিক ভাবেই সমাধান করা ভালো, এবং আমি নিশ্চিত এটা সমাধান সম্ভব, এটা অসম্ভব কিছু না। কেননা এইটা নিজে, আমি তো আগেও বললাম, এটা নিজে কোনো সমস্যা না। যেমন আমাদের জ্বর হলে তখন বলা হয় যে শরীরের অন্য কোথাও অন্য কোনো ঝামেলা হয়েছে যে কারণে বডির টেম্পারেচার বাড়ছে। জিনিসটা অনেকটা সেরকম। আমি আপনার প্রশ্নের সরাসরি উত্তরে যাওয়ার আগে একটা ছোট জিনিস বলে নিই, যেটা বলা হচ্ছে যে যেহেতু আমরা জাতীয় নিরাপত্তার স্বার্থটা চিন্তা করছি, বাংলাদেশের কনটেক্সটে কিন্তু আমাদের এখানে মানবিকভাবে দেখার সুযোগ নাই। অর্থাৎ জাতীয় নিরাপত্তার স্বার্থকে বিঘ্নিত করে আমাদের এখানে মানবিক হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমাদের দিক থেকে যে ভূমিকা বিজেপি রেখেছে সেই ভূমিকায় অব্যাহত রাখতে হবে। অর্থাৎ কোনোভাবে এখানে পুশিনের চেষ্টা প্রতিহত করতে হবে, এটা কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। মানবিক কারণ বা অন্য কোনো কারণে এখানে শৈথিল্য প্রদর্শন করার কোনো সুযোগ নাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কথা যা বললেন, আমি নিশ্চিত, যেহেতু জাতিসংঘে উনি নির্বাচিত হয়ে গেছেন, সুতরাং সেদিক থেকে অর্থাৎ নির্বাচনের কারণে ওনার ব্যস্ততা এখন কমে গেছে। এই সুযোগে আমি মনে করি উনি, ভারত যেহেতু আমাদের প্রতিবেশী দেশ এবং গুরুত্বপূর্ণ একটা দেশ, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নেও উনি এখন মনোযোগী হবেন। এবং উনি এর আগে একটা সফর করেছিলেন দিল্লিতে, কিন্তু তখন সেই দ্বিপাক্ষিক বৈঠকের পুরো ফরম্যাটে বৈঠকটা হয় নাই। আশা করি এখন তিনি সেই উদ্যোগটা নেবেন এবং সমস্ত ইস্যু নিয়ে, ভারতের সঙ্গে যে সমস্ত ইস্যু পেন্ডিং আছে সমস্ত ইস্যু নিয়ে একটা, এবং ওই রকম দল বল নিয়ে তিনি গিয়ে ভারতের সঙ্গে নেগোসিয়েশনে বসবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার হাতে আরেকটা বিষয় রয়েছে। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশ তাদেরকে একটা বিশেষ ইকোনমিক জোন দিতে চায়, সেরকম আশাবাদও দিয়েছে, এবং তুরস্ক এখানে ড্রোন কারখানা বানাতে চায়, তাদের একটা উইশফুল চিন্তা। যদিও চীনের সঙ্গে বাংলাদেশ এই কাজ আগেই করে রেখেছে। এটা নিয়ে একটু আলাপ করবো ছোট্ট একটা বিরতি ফিরে এসে। আপনারা জানেন বাংলাদেশে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সফর করেছেন, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। সিরাজুল ইসলাম, হাকান ফিদান বাংলাদেশে আছেন এবং তিনি আসলে বাংলাদেশে ড্রোন কারখানা বানাতে চান, এরকম একটা অ্যান্টিসিপেশন, এরকম একটা প্ল্যানের কথা তিনি জানিয়েছেন। বাংলাদেশও তাদেরকে একটা বিশেষ ইকোনমিক জোন দিতে চান, যেখানে তারা কাজ করতে চান, দুই দেশের বাণিজ্যটা আরও যেন বেগবান হয়। এখন কথা হচ্ছে, তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার হোক, বাণিজ্যিকভাবে এগিয়ে যাক দুই দেশ, সেটা সবাই প্রত্যাশা করবে, কিন্তু তুরস্কের সক্ষমতা, বাংলাদেশের প্রত্যাশা, দুটোর মধ্যে বৈষম্য কতখানি দেখেন আর কি? আমি মনে করি যে এখানে তুরস্কের সক্ষমতা যা, আমাদের প্রত্যাশা তো আকাশচুম্বী থাকতেই পারে। তুরস্কের সক্ষমতা যথেষ্টই আছে। আমরা দেখেছি যে ড্রোন শিল্পে তুরস্ক কিন্তু খুব উন্নতি করেছে, কোনো সন্দেহ নেই। সামরিক শিল্প বলতে যেটা বোঝায়, তাতে তুরস্ক যথেষ্ট উন্নত এবং এই মুহূর্তে আলোচিত একটা শক্তি, তাতেও কোনো সন্দেহ নেই। এবং তুরস্ক হচ্ছে একমাত্র নেটো জোটের মুসলিম সদস্য, এটা আর একটা বিশেষ বৈশিষ্ট্য। যারা সারা জীবন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চেয়েছে বাট পারেনি, সেটা আর একটা ভিন্ন বিষয়। তো এইরকম কতগুলো ব্যাপার আছে, সেই জায়গা থেকে তুরস্কের কাছে আমাদের বাংলাদেশের প্রত্যাশা, চাওয়া পাওয়া, একটা দ্বিপক্ষীয় লেনদেন, এগুলো সবই হতে পারে। কিন্তু আমার কাছে ভিন্ন একটা জায়গা থেকে অন্য একটা পর্যবেক্ষণ আছে, সেটা হচ্ছে যে তুরস্ক যা দেশ, মুসলিম একটা দেশ, কিন্তু মুসলিম উম্মার চিন্তা সে যতটা করে, আমরা যা প্রত্যাশা করি তার সাথে সঙ্গতিপূর্ণ কিনা, সেটা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। কারণ আমরা বাংলাদেশের মানুষ একটা এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে বেশ কিছু বছর ধরে, তুরস্ককে অনেক বেশি মুসলিম বিশ্বের জন্য অনেক বেশি হাইলাইট করা হয়েছে এবং মুসলিম বিশ্বের স্বার্থ দেখার জন্য একটা বড় শক্তি হিসেবে তুলে ধরা হয় বাংলাদেশে। কিন্তু বাস্তবতা আমি যা দেখেছি, আমি খুব একদম যদি ছেঁড়া কাটা কথাবার্তা বলি তাহলে এইভাবেই বলতে হবে যে বাস্তবতায়
তুরস্ক কিন্তু এই মুসলিম উম্মা বা মুসলিম সেন্টিমেন্ট থেকে যে বাংলাদেশের জন্য বা অনেক বিশ্বের অনেক মুসলিম দেশের জন্য যে অনেক কিছু করেছে, নট দ্যাট, আমি এরকম কিছু নেই। হাকান ফিদান এসছে, মোস্ট ওয়েলকাম। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আরও কর্মকর্তা আসবেন, আমাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক বাড়বে, সম্প্রসারণ হবে, ড্রোন কারখানা প্রতিষ্ঠা হবে, আমাদের নিরাপত্তা, তাতে আমাদেরও ব্যবসা বাণিজ্য বাড়বে, এসবই ঠিক আছে, দ্যাটস ওকে। বাট মুসলিম উম্মার সেন্টিমেন্ট থেকে যে বিষয়গুলো তুরস্ককে কেন্দ্র করে সামনে আনা হয়, হাইলাইট করা হয় এবং এক্সপেকটেশনের মাত্রাটা দিন দিন বাড়ানো হচ্ছে, এই জায়গা থেকে তুরস্ক কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবে বা করবে বা করছে, সেটা আমার কাছে ভীষণ প্রশ্নের ব্যাপার। এটা খুব মানে বড় একটা ন্যারেটিভ যেটা আপনি তুলে ধরলেন। মুসলিম উম্মার জন্য আসলে তুরস্ক কতটুকু ভালো কিছু করেছে তার চাইতে অনেকে এই রেফারেন্সটা যায় যে ক্ষতি তো কিছু করেনি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে হ্যাঁ, ক্ষতি কিছু করেনি তাও বলা যাবে না। যেমন কথা আপনার এই অনুষ্ঠানে বলতে হলে তো খুব খোলামেলায় বলতে হবে, না বললে তো যেমন যখন যতটুকু বলা যায়। দেখুন, মুসলিম বিশ্বের জন্য ইসরায়েল যদি একটা সংকটের কারণ, সমস্যার কারণ হয়ে থাকে, তাহলে এই ইসরায়েলের সাথে তুরস্কের কিন্তু এখনো সম্পর্ক অনেক বেশি, এবং তুরস্কের সাথে সম্পর্ক থাকার কারণে ইসরায়েল নামক যে ভূখণ্ডটি, এই ভূখণ্ডটি এই মুসলিম জনগণকে হত্যার জন্য যে অস্ত্র তৈরি করতে হয়, তার প্রচুর পরিমাণে ইস্পাত লাগে, সেই ইস্পাতের যোগানটা তুরস্ক থেকে আসে। আচ্ছা, আজারবাইজান নামক যে রাষ্ট্রটি, যার সাথে তুরস্কের ভীষণ গভীর সম্পর্ক, এই আজারবাইজান থেকে প্রচুর পরিমাণে তেল গ্যাস তুরস্কের ভেতর দিয়ে পাইপলাইনের মাধ্যমে ইসরায়েলে পৌঁছায়। এই জায়গায় ইসরায়েলের একটা সহযোগী দেশ হিসেবে ভূমিকা পালন করে থাকে তুরস্ক। সেই ক্ষেত্রে ইসরায়েল যদি সংকটের কারণ হয় মুসলিম বিশ্বের জন্য, তাহলে সেই সংকটের পরোক্ষ কি সোজাসুজি সরাসরি তো তুরস্ক এখানে ভূমিকা রাখে, এমনও তো আলোচনা আছে। যাই হোক, অনেকগুলো ন্যারেটিভ, এগুলো নিয়ে সময় থাকলে একটু একটু করে জানার চেষ্টা করব। আমি মোহাম্মদ কামরুজ্জামান আপনাকে একেবারে শেষের দিকে মিস করেছিলাম, তবে আমরা ধরতে পেরেছি আসলে আপনার বক্তব্যটা। আমরা এখন যে আলাপে আছি সেটা হচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর নিয়ে হাকান ফিদান। আপনি জানেন যে তুরস্ক বাংলাদেশে ড্রোন কারখানা করতে চায়, ওদিকে বাংলাদেশও বিশেষ ইকোনমিক জোন আসলে তুরস্ককে দিতে চায় এবং দুই দেশের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদিও আমরা জানি যে এর আগে চীনের সঙ্গে একটা চুক্তির মাধ্যমে ড্রোনের উৎপাদনের কাজটা হয়ে গেছে। আপনার কাছে যেটা জানতে চাই আসলে তুরস্কের কাছ থেকে আমাদের প্রত্যাশা যেটা, সেই প্রত্যাশা অনুযায়ী আসলে তুরস্ক দিতে পারবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন রয়ে যায়। আপনার অবজারভেশন কি বলে? দ্বিতীয় বিষয় একটু বলবেন, যে অর্থে তুরস্কের সঙ্গে আমাদের চুক্তিটা হচ্ছে, নানা বিষয়ে দুই দেশের সম্পর্কটা বাড়ছে, জিওপলিটিক্যালি আসলে আমাদের অবস্থাটা কি দাঁড়াচ্ছে? অর্থাৎ কোনো দেশ কোনো দেশের সাথে চুক্তি করলে মন খারাপ করে, রাগ করে, তুরস্কের সঙ্গে আমাদের সেরকম কোনো সেন্টিমেন্ট আছে কিনা? জি জনাব কামরুজ্জামান, শুনতে পাচ্ছেন? আমার একটু মানে হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। তো আমি যদি আপনার প্রশ্নটা ভালো করে শুনে থাকি, এই যে তুরস্কের কথা বললেন, চায়নার কথা বললেন, তো তুরস্কের সাথে আমাদের তো আগে থেকেই একটা বন্ধুত্বমূলক সম্পর্ক আছে। প্লাস তুরস্ক মানে মুসলমান দেশ হিসেবে একটা বর্তমান যে ইরান যুদ্ধের পরিস্থিতিতে ওরা অনেকটা পজিটিভ রোল প্লে করছে এবং এটা নেটোর মেম্বার। ওভাবে আমাদের বাংলাদেশে তুরস্কের যে রাষ্ট্রদূত, পররাষ্ট্রমন্ত্রী এসছেন, আমি তো আশা করি যে এটা আমাদেরকে একটা খুব ভালো ফল দিবে। এবং আমাদের আরেক পরীক্ষিত বন্ধু আছে চায়না, তো তুরস্ক, চায়না এবং আমাদের আরো বন্ধু আছে পাকিস্তান, এগুলোর সাথে যদি আমরা সঠিক আমাদের সম্পর্ক তৈরি করতে পারি, আমাদের পররাষ্ট্র নীতি যদি ওইভাবে কাজ করে এবং সবাই মিলে যদি আমরা বন্ধু দেশগুলোর সাথে সম্পর্ক তৈরি করে কাজ করি, আমি নিশ্চিত আমাদের প্রতিবেশী একটু সজাগ হবে এবং আমাদের সাথে তাদের যে ব্যবহার করা উচিত সেইভাবেই ব্যবহার করবে। একই বিষয়টা যারা মাহফুজামান আপনিও ফিল করেন কিনা আপনার কাজের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা থেকে? অর্থাৎ তুরস্ক, চীন, পাকিস্তানের সঙ্গে বিভিন্ন চুক্তি, বিভিন্ন বাণিজ্য নিয়ে আমরা যখন কথা বলছি, তখন আসলে কিছুটা হলেও একটা দেশ তার আধিপত্য নিয়ে নতুন করে ভাববে কিনা, কি বলবেন? সেই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি অন্য একটা কথা বলতে চাই, তা হলো
যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হলো যে আমরা বহির্বিশ্বের কাছে রাষ্ট্রকে কিভাবে পরিচিত করাবো। জি যদি আমরা এই রাষ্ট্রকে একটা এশীয় দেশ, একটা উন্নয়নশীল দেশ এইভাবে পরিচয় করাতে চাই, তাহলে আমাদের কাছে অর্থনীতিটা অনেক গুরুত্বপূর্ণ হওয়া উচিত। যেটা ধরেন ওই যে আসিয়ানের বিভিন্ন দেশগুলো যে অ্যাপ্রোচটা নেয়, সেই ধরনের একটা অ্যাপ্রোচ আমাদের নেওয়া উচিত, এবং এইটা নেওয়ার কারণে আমাদের কাছে অর্থনৈতিক সম্পর্কটা যে দেশের সঙ্গে যত বেশি বৃদ্ধি করা যায় ওটার উপর গুরুত্ব দেওয়া উচিত, এবং একই সঙ্গে নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর জন্য যদি অন্য কোনো দেশে সহযোগিতা পায় সেগুলো আমরা গ্রহণ করতে পারি, এবং অর্থনীতিকে সফল করার জন্য আপনার কানেক্টিভিটি এইটা বাড়ানোর দিকে আমাদের নজর বেশি দেওয়া উচিত। এইগুলো না দিয়ে আমরা যদি সামরিক সরঞ্জামের দিকে চলে যাই, সেইটা আমি জানি না যে রাষ্ট্র হিসেবে আমাদের প্রোফাইলে কোনো আপনার অ্যাঙ্গেল অ্যাড করে কিনা, এবং এটা আমরা করতে চাই কিনা। আচ্ছা, আর যেটা আসলে শুরুতে আপনার কাছে জানতে চেয়েছিলাম, তাহলে ওই প্রশ্নটা আবার একটু করবেন। হ্যাঁ, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আচ্ছা বুঝছি, আপনার প্রশ্নটা বুঝছি, আপনার প্রশ্নটা বুঝছি, কিন্তু আমার ওই প্রথম কথাটার মধ্যে সেটার কিন্তু কিছুটা উত্তর রয়ে গেছে। আচ্ছা, কারণ আপনি ধরেন এখানে চীনের কথা আসছে, পাকিস্তানের কথা আসছে এবং টার্কির কথা আসছে। তো এই তিনটা দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করে আপনি অন্য কাউকে বার্তা কেন দিতে যাবেন? কারণ শুরু থেকে তারাই আমাদেরকে বার্তা দিচ্ছিল যে আমাদের সাথে চুক্তিটা তোমাদের করতে হবে, অন্য কারোর সাথে চুক্তি করলে আমরা কিন্তু তোমাদের সাথে থাকবো না বা বৈরী আচরণ করব। সেই কারণে এই বার্তাটা দেওয়ার কথা আসছে। সেই জন্য আপনার রাষ্ট্র হিসেবে আপনার আইডেন্টিটি কি হবে সেটা আগে নির্দিষ্ট করা উচিত। চমৎকার, আসলে সেইভাবে আপনার এগোনো উচিত, কারণ এই একটা সিদ্ধান্তের সঙ্গে অনেক স্ট্র্যাটেজিক বিষয় অন্তর্ভুক্ত থাকে। আপনি নিতে পারেন, তাহলে আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে যে হ্যাঁ, স্ট্র্যাটেজিক্যালি আমি এই জায়গায় অবস্থান করতে চাই, সেটা নিশ্চিত হয়ে নিতে হবে। আদারওয়াইজ আপনি ইচ্ছে না থাকলেও ট্র্যাপে পড়ে যাবেন। একদম, মানে এটা অনেক বিশ্লেষকই আসলে অন্তত এই কথাটা বলবেন না বা সাধারণত বলেন না, যেটা এখন মাহফুজুর রহমান বললেন, যে সবার আগে নিজেদের আইডেন্টিটিটা তৈরি করা, যে আমরা আসলে বিশ্বকে কিভাবে নিজেদেরকে পরিচিতটা করাবো, তার উপরে নির্ভর করবে যে কোন অ্যাঙ্গেলটা যুক্ত হচ্ছে। আপনি আমাকে যদি এই তথ্যটুকু একটু দেন জনাব সিরাজুল ইসলাম, আমরা তুরস্কের যে গোয়েন্দা সক্ষমতা, সেই সক্ষমতাটাকে একটু উঁচু স্তরের সবাই ধারণা করে এবং সেটা নিয়ে অনেক বড় বড় প্রশংসনীয় নানামুখী আর্টিকেল আমরা পড়ে থাকি। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের কোনো চুক্তি হতে পারতো কিনা, এটা একটা আলোচনায় থাকতে পারতো কিনা। আর দ্বিতীয় বিষয়, আমরা আসলে বিশ্বের কাছে বাংলাদেশকে যেভাবে পরিচিত করতে চাই, আমরা আসলে 54 বছরে তো বোধহয় সেটা পারিনি। পেরেছে কি? আমরা পারার চেষ্টা করেছি কিনা সেটাও তো একটা প্রশ্ন। একদম একদম। 54 বছরে আমরা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে পরিচিত করব সেই চেষ্টা করেছি কিনা সেটাও একটা প্রশ্ন। মাহফুজ ভাই যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা যে আমরা বাংলাদেশের আইডেন্টিটিটাকে আসলে কিভাবে তুলে ধরতে চাই, তিনি একদম পরিষ্কার করে বলছেন, একদম এখানে আর কোনো রাগ ঢাক নেই, যে তুরস্ক, পাকিস্তান এবং চীন, এই তিনটা দেশের একটা, যদি আপনি তিনটা ডটকে যদি কানেক্ট করেন, তাহলে এই তিনটা ডটকে কানেক্ট করলে একদম পরিষ্কার হয়ে যায় যে কারা তারা। এবং তাদের সাথে যখন আমরা এই রকম ড্রোন ফ্যাক্টরি বা ডিফেন্সের বিষয় নিয়ে যখন আমরা কাজ করতে যাচ্ছি বাংলাদেশে, ডেফিনেটলি আমরা এতক্ষণ যে আলোচনা শুরু থেকে যে আলোচনা করছিলাম যাকে কেন্দ্র করে, তাদের কাছেই তো এইগুলো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তো আমরা এটা কোনভাবে করব, কাজটা দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে একদম হাক ডাক ছেড়ে কাজটা করা যায়, আর কাজটা করা যায় ভেতরে ভেতরে হঠাৎ একদিন পরিবর্তন হয়ে যাওয়া। আচ্ছা, সেটা আদৌ সম্ভব ইন্টেলিজেন্সের এই সময়? না, ইন্টেলিজেন্সের এই সময় হয়তো অনেক কিছু সম্ভব না, তবে আপনি যা করতে চান সেটা যদি একটু নীরবে নিভৃতে করেন, তাতে সমস্যা কোথায়? একদম এরকম হতে পারতো, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আইডেন্টিটিটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে
কিছুদিন আগে এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছিল, আমি কি বলবো, এটা তো খুব একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা কথা বলছি এখন, যেটার বিশেষ মূল্য আছে, যেখানে বাংলাদেশ এই আফগান তালেবান সরকারকে তখনও কেউ মনে হয় আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তখন আমাদের বাংলাদেশের একেবারেই হঠাৎ করে গোপনে একটা প্রতিনিধি দল চলে আসলো, যেটা নিয়ে বেশ আলোচনা হয়েছে ভেতরে ভেতরে। একদম কেমন? তো আমরা কিভাবে পরিচিত হতে চাচ্ছি এবং এই জায়গায় চাপাচাপি ঠেলাঠেলি আছে কিনা সেটা একটা প্রশ্ন। আমি তাহলে এটা একটু মোহাম্মদ কামরুজ্জামান আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। মানে এটা খুব বড় একটা মাথা ব্যথার বিষয় হতে পারে যে বাংলাদেশ তার চরিত্রটা, তার আইডেন্টিটিটা, পরিচয়টা আসলে বিশ্বের কাছে তুলে ধরতে চাই, কিন্তু এখন পর্যন্ত আসলে সেই পরিচয়টা আমরা ঠিকঠাক করতে পারিনি। কখনো এটা এক ধরনের, কখনো এটা আর এক ধরনের, যে কারণে আসলে বাংলাদেশের চুক্তিগুলো এরকম হয়। আপনি আমাদের একটু বলবেন, মানে আমরা আমাদের দেশের পরিচয়টা বিশ্বের কাছে যেভাবে তুলে ধরতে চাই সেটা কেমন হওয়া উচিত এবং আমরা কতটা করতে পারছি, কতটা সদিচ্ছা আমাদের মধ্যে আছে, কতটা পরিকল্পনা আছে আসলে? জি, এটা আমাকে প্রশ্ন করছেন? জি, আমি আপনার কাছে জানতে চাইছি মোহাম্মদ কামরুজ্জামান। জি, হ্যাঁ, বাংলাদেশের পরিচয় মানে বাংলাদেশি হিসাবে অবশ্যই আমরা চাইবো যে এই কিছুদিন আগে আমরা জানি একটা সুখবর যে আমরা সাইপ্রাসের সাথে কম্পিট করে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। এটা কিন্তু অত্যন্ত বিরাট একটা পাওনা। জি, তো বাংলাদেশ সম্বন্ধে মানে এটা পৃথিবীর একমাত্র দেশ যেই দেশ অনেক রক্তের বিনিময়ে শুধু স্বাধীনতা না, তাদের যে মুখের ভাষা, বাংলা ভাষার জন্য এই দেশ সংগ্রাম করেছে, যে কারণে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও গ্রহণ করা হয়েছে। তো আমি একটা উদ্ধৃতি দিয়ে আমি এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। এই গোটা ভারতবর্ষে আপনার বাংলা এমন একটা প্রদেশ ছিল, এই আপনার গোপাল কৃষ্ণ গোখলে, গুজরাটে বাড়ি, উনি বলেছিলেন একবার, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস ইট টুমরো অ্যান্ড রেস্ট অফ দি ওয়ার্ল্ড থিংস ইট ডে আফটার। তো আমরা কিন্তু সেই বাংলাদেশ। তো আমরা চাই বাংলাদেশের যেই মানে ঐতিহ্য, গৌরব, সেই গৌরব নিয়ে আমরা যেরকম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছি, আমরা আগত দিনগুলোতেও বাংলাদেশকে পৃথিবীর সকলের উপরে আমরা চাই, আমাদের নেতৃত্বে, আমাদের দেশপ্রেমে, আমাদের ভ্রাতৃত্বে, সবকিছুতে। জি, বুঝতে পারছি। আরেকটু স্পষ্ট করে হয়তো প্রশ্নটা করলে আরেকটু ভালো ভাবে শুনতে পারতাম। তারপরে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, একটা দীর্ঘ সময় দিলেন। কারণ যে সমস্ত বিষয়গুলো বারবার আলোচনায় আসছে, কখনো ভারত থেকে পুশিন করা এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের চুক্তিগুলো কিভাবে হচ্ছে এবং আর কি করা যেতে পারে, সামনের দিনে আসলে দুই দেশের সম্পর্ক কিভাবে যাবে, সেগুলো নিয়ে একটু আলাপ করার সুযোগ হলো আপনাদের দুজনের সঙ্গে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, এরপর যে আরও একটা বিরতি নিয়ে ফিরছি এবং ফিরে এসে চমকপ্রদ একটা খবর জানাবো। এআই দিয়ে ডিজাইন করা হয়েছে বিশ্বের প্রথম ভ্যাকসিন এবং একজন বিশেষজ্ঞের সঙ্গে আমরা কথা বলবো। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আপনারা আছেন ৭১ চ্যানেলে। বিরতির পর ফিরলাম এবং একটা খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বেশ সাড়া ফেলেছে। খবরটা একটু জানিয়ে রেখে আপনাদের, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নতুন ধরনের ভ্যাকসিন তৈরি করেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এবং তারা বলছেন যে মৌলিকভাবে নতুন এই ভ্যাকসিন বহু ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দিতে এবং মহামারী প্রতিরোধে সক্ষম। আগে থেকেই তো আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম আছেন এবং এই পর্যায়ে আমার সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অফ মেডিসিন, যুক্তরাষ্ট্রের ডাক্তার তাজবিরুল ইসলাম। ডাক্তার তাজবিরুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক অনেক কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং আপনার কাছ থেকে এই বিষয়টা একটু বুঝে নিতে চাই। বলে রেখে আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম আছেন, তিনি হয়তো আপনার কাছে কিছু জানতে চাইবেন। একটা বিষয় একটু বলবেন ডাক্তার তাজবিরুল ইসলাম, সম্ভবত এআই দিয়ে যুগান্তকারী যা যা ঘটেছে তার ভিতরে এটা সবার উপরেই থাকবে। সম্পূর্ণ এআই দিয়ে কোনো ভ্যাকসিনের মূল উপাদান নকশা করা হয়েছে এবং সেটা পরীক্ষা করা হয়েছে মানুষের ওপর, এখন হয়তো ছড়িয়ে দেওয়া হবে। আশাবাদের জায়গাটা বলবেন, সাথে যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, কোনো ঝুঁকি থাকে, সেটা কি হতে পারে আপনার অভিজ্ঞতা থেকে যদি আমাদেরকে একটু জানান। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ৭১ টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা এআই নিয়ে অনেক কথা বলছি এখন, শুধু ভ্যাকসিন না, সবখানেই আমরা হচ্ছে এআই এর একটা ইমপ্রেশন দেখতে পাচ্ছি সবখানে, এবং তাদের মনে হচ্ছে যে দিন দিন এআই এর একটা প্রভাব আসছে আমাদের জীবনে এবং
আমি বলবো পজিটিভ প্রভাবই পড়ছে। তো যেটা ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ এবং ইউনিভার্সিটি অফ সাউথহ্যাম্পটন ইন কোলাবোরেশন উইথ ডিজিটালাইজড ইমিউন অপটিমাইজড সিনথেটিক ভ্যাকসিন যে কর্পোরেশন, তারা যেটা ট্রায়াল করলো 39 ভলেন্টিয়ারের উপরে ভ্যাকসিনটা, সেটা দেখা গেল যে খুব ভালো কাজ করছে সো ফার, কিন্তু ইটস ভেরি আর্লি টু সে কতখানি এফেক্টিভ হবে, কিন্তু কোনো সাইড এফেক্ট সো ফার হয়নি। প্রবলেমটা হচ্ছে কি আমাদের এআই ভ্যাকসিনটা যেটা তৈরি করছে, আপনি যদি দেখেন আমাদের যেটা এটা করেছে ওরা শুধু করোনা ভাইরাসের উপরে, যেটা বলা হয় সার্ভেকো। করোনা ভাইরাস ওর অনেক ধরনের আছে, তো শুধু কোভিড ছাড়াও অন্য করোনা ভাইরাসও আছে, তো এটাকে সবকিছু কভার করার জন্য। তো এই ভ্যাকসিনটা যেটা হয় আমাদের এই যেটা ফ্লু ভ্যাকসিন আমরা দিই প্রতি বছর, বা এই যে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিচ্ছি আমরা, প্রতি বছর কিন্তু ভাইরাস চেঞ্জ হয়, যেটা আমরা বলি মিউটেশন। এই মিউটেশন হওয়ার জন্য তখন আমরা দেখি কি চেঞ্জ আসছে, সেটার উপর ভিত্তি করে ভ্যাকসিন তৈরি করতে করতে ভাইরাস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যতক্ষণ এটা কমার্শিয়ালি অ্যাভেলেবল হচ্ছে এবং যতক্ষণ আমরা পেশেন্টকে দিচ্ছি, ততক্ষণে কিন্তু করোনা চেঞ্জ হয়ে গেছে, ইনফ্লুয়েঞ্জা চেঞ্জ হয়ে গেছে। তার মানে যদি আপনি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখেন, প্রায় প্রতি বছর যেটা দিয়ে মাত্র 30 থেকে 40% কাজ করে, বাকি কিন্তু 70 to 70% কাজই করে না। সো এটাকে আমরা বলি হচ্ছে মোর রিঅ্যাক্টিভ। আমরা দেখি কি চেঞ্জ হচ্ছে, তার উপর ভিত্তি করে ভ্যাকসিনটা তৈরি করি প্রতি বছর। এআই যেটা করলো, এআই কিন্তু প্রেডিক্ট করছে যে নেক্সট ইয়ারে কেমন মিউটেশন আসবে, কেমন চেঞ্জ আসবে, তার পরের বছর কেমন চেঞ্জ আসবে, ওইটার উপর ভিত্তি করে তারা কিন্তু ভ্যাকসিন তৈরি করলো, যেটা বলা হচ্ছে মোর প্রোঅ্যাক্টিভ। মানে হচ্ছে আমরা আগে জেনে ফিউচারে কি হতে পারে সেটার উপর ভিত্তি করে ভ্যাকসিন তৈরি করছি, রাদার দেন কি চেঞ্জ আসছে সেটার উপর চেঞ্জ করে আমরা যেভাবে ম্যানুয়ালি তৈরি করছিলাম। আচ্ছা, এই জায়গায় যদি আপনি একটা বিষয় একটু যুক্ত করে দিতেন, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হতো। ধরুন বলা হচ্ছে যে এআই দিয়ে ভ্যাকসিনের মূল উপাদানটাকে নকশা করা হয়েছে। এখন আমরা জানি সেই করোনার সময় যখন ভ্যারিয়েন্টগুলো চেঞ্জ হচ্ছিল, স্পাইক প্রোটিন একটু একটু করে চেঞ্জ হচ্ছিল, করোনার ভাইরাসগুলো তার চরিত্র বদলাচ্ছিল। এআই যে প্রম্পট দেয়া হয়েছে, করোনার ভ্যারিয়েন্ট বদলানোর সাথে সাথে নিজে থেকেই সে প্রম্পটটা কি বদলাবে? অর্থাৎ যেহেতু এটা মেশিন লার্নিং প্রসেসে কাজ করে, নাকি এটা আমাদের বিশেষজ্ঞদের মাথায় রাখতে হবে, তারপর প্রম্পট করতে হবে? না, এআই অ্যাকচুয়ালি এআই কি করা হয়, আমরা সব ডেটা দিয়ে দিচ্ছি, তো এআই সব ডেটা দেখে বলে দিতে পারছে নেক্সট ইয়ারে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুটা কিরকম হবে, কোন স্ট্রেনটা আসবে। আচ্ছা, আর আমরা যেটা করি, আমরা গত বছরটা দেখি, গত বছরটা ভিত্তি করে আমরা ভ্যাকসিনটা বানাচ্ছি। এখন লাস্ট ইয়ারে কি হয়েছে সেটার উপর বেসিস করে আমরা এই বছর ভ্যাকসিন বানাচ্ছি। আর যেটাকে আমরা বলি রিঅ্যাক্টিভ একটা অ্যাপ্রোচ। এআই যেটা করছে, এআই প্রেডিক্ট করছে নেক্সট ইয়ারে কি হবে, তো সেটার উপর কোন মিউটেশনটা আসবে, কোন চেঞ্জটা আসবে সিকোয়েন্স দেখে। কারণ হচ্ছে সব ভাইরাসগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, তারা রেপ্লিকেট করে প্রায় 1 মিলিয়ন টাইমস ফাস্টার দেন আমাদের হিউম্যান ডিএনএ। তার মানে এই চেঞ্জগুলো ওরা প্রেডিক্ট করে ফেলতে পারছে। তো ওরা আগামী বছর কি আসবে সেটার উপর ডিপেন্ড করে ভ্যাকসিন তৈরি করছে এআই। আমরা তৈরি করছে গত বছর কি আসছিল তার উপর ভিত্তি করে নেক্সট ইয়ারের ভ্যাকসিন। দ্যাট ইজ দ্য বিগ ডিফারেন্স। একদম। আমরা যদি একটু স্বপ্নটা বড় করি, ধরুন এখন যে জিনিসটা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোগাচ্ছে সেটা হচ্ছে ডেঙ্গু। আমি হামের প্রসঙ্গে পরে আসবো না হয়। এখন ডেঙ্গুর জন্য একটা সলিউশনের প্রয়োজন হয়, আমরা নানা রকমের মশার ওষুধ দেই, কিন্তু ডেঙ্গুটাকে পুরোপুরি নির্মূল করা বা ডেঙ্গুর যে চরিত্র বদল করা সেই অনুসারে আমরা আসলে কোনো টিকা তৈরি করতে পারছি না। আপনার মনে হয় কি না এআই টেকনোলজি যেভাবে কাজ করছে সেটা দিয়ে আসলে এটা সম্ভব? অবশ্যই আমি মনে করি এআই ইজ নট এন রিপ্লেসমেন্ট ফর ফিজিশিয়ান, মানে ডাক্তারকে তারা রিপ্লেস করছে না, কিন্তু তারা একটা অ্যাসিস্টিভ টুল হিসাবে কাজ করছে। মানে হচ্ছে আমাদেরকে আরো বেশি ভালো ফিজিশিয়ান তৈরি করছে এআই। যেমন আমরা কিন্তু আজকে আমি যেমন আইসিইউতে আজকে আমি কাজ করছি আইসিইউতে, আমাদের একটা এআই টুল আছে যে পেশেন্ট নেক্সট 24 আওয়ার্সে কোন দিকে যাবে, ভালোর দিকে যাবে না খারাপ দিকে যাবে, সেটা হচ্ছে এআই আমাকে বলে দিচ্ছে। তাহলে কি আমি সেই উপর অ্যাকশন নিয়ে আমি ট্রিটমেন্টটা কিন্তু আমি দিচ্ছি, কিন্তু আমাকে ও একটু বলে দিচ্ছে ও কিন্তু ব্লাড প্রেশার ড্রপ করবে নেক্সট 24 আওয়ার্সে, ওর হয়তো বা ব্লিডিং হবে নেক্সট 24 আওয়ার্সে। এই জিনিসটা ও কেন পেশেন্ট
পেশেন্ট ডেটা, তারপর হচ্ছে ওর কি কি ড্রাগ পাচ্ছে, ওর কিডনি ফাংশন কেমন আছে, সব কিছু সেই ডেটা সব অ্যানালাইসিস করে, যেটা আমার পক্ষে সম্ভব না, করে একটা প্রেডিকশন দিয়ে দিচ্ছে নেক্সট 24 আওয়ার্স ও কি কোন দিকে যেতে পারে। তাহলে আমাকে অ্যালার্ট করে দিলে আমি সেভাবে চিকিৎসা দিব। ডেঙ্গুর ক্ষেত্রেও তাই, ডেঙ্গুতে আমরা স্ট্রাগল করছি, আসলে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারছি না। সেই জন্য আমার মনে হয় এআই উইল বি এ হিউজ টুল হবে টু ফাইন্ড আউট দ্য ভ্যাকসিন ফর ডেঙ্গু। আচ্ছা, একটা হয়তো প্রশ্ন সাধারণ মানুষ তাদের মাথায় আসবে, যারা জেমিনি বা চ্যাট জিপিটি ব্যবহার করেছেন তারা সবসময় নিচে লেখাটা দেখেছেন যে চ্যাট জিপিটি বা জেমিনি ক্যান মিস্টেক্স, তার মানে এআই ভুল করতেও পারে। তো তারা যে ফোরকাস্টটা করছে সামনের বছরে বা সামনের সিজনে আসলে কি ধরনের পরিবর্তনটা আসবে, এটা ঠিকঠাক হচ্ছে কিনা, এটার জন্য কোনো কোয়ালিটি কন্ট্রোল বা আলাদা কোনো নজর? না, তো অ্যাবসলিউটলি, কারণ আমরা যেভাবে দেখবো সেটা আমরা ট্রায়াল করতে হবে। এই যে ভ্যাকসিনটা আসছে খুবই মানে প্রিমিয়ার, কেবল আসছে ভ্যাকসিনটা, আমরা এটার সেফটি প্রোফাইলটা কিরকম সেটা দেখতে হবে। নাম্বার 2 হচ্ছে কতখানি এফেক্টিভ আর সেটাও দেখতে হবে। তো সেটার জন্য আমাদের একটু অপেক্ষাও করতে হবে আসলে কাজ করছে কিনা। যেটা আমি বললাম, আমরা এখন এআই আসছে বলে আমরা গা ছেড়ে দিলাম যে আমরা কোনো কাজ করবো না, এআই সব করে দিবে, আমাদের কিছু দেখার দরকার নাই, সেটা না, কিন্তু আমাদেরও ডেটাগুলি অ্যানালাইসিস করতে হবে আসলে এটা এফেক্টিভ কিনা। তবে আমি বলবো এআই যেভাবে আগাচ্ছে আমাদের মেডিসিনে, আমি বলতে চাচ্ছি আমার মনে হয় ইটস এ হিউজ একটা সাপোর্ট ফর আস টু মেক এ গুড ফিজিশিয়ান, অলসো টু প্রোভাইড দ্য বেস্ট সাপোর্ট, বেস্ট কেয়ার টু দ্য পেশেন্ট। জি, জনাব সাইদুল ইসলাম কিছু জানতে চাই। হ্যাঁ, আমার দু একটা প্রশ্ন আছে। আমি একটা প্রশ্ন করতে চাই, যদিও হালকা হবে, কিন্তু আমি এইটা দিয়ে শুরু করতে চাই যে এআই এর শরণাপন্ন হলাম আমরা, ভ্যাকসিন আবিষ্কার, এর কার্যকারিতা, ভবিষ্যতে কি হতে যাচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে। তাহলে আমরা মানব ডাক্তাররা কি খানিকটা ব্যর্থ হলাম, বা আমাদের যোগ্যতা দক্ষতা কি আসলে ভীষণভাবে সীমাবদ্ধ হয়ে গেল বা সীমিত অবস্থা থাকলো, যার কারণে এআই আমাদের উপর প্রাধান্য বিস্তার করলো, বা এআই এর কাছে আমরা মানে একটা শঙ্কার কথা, চাওয়া পাওয়ার কথা তার কাছেই জানালাম, সেই সমাধান দিক? আমার মনে হয় না, এটা অবশ্যই একটা সাধারণ মানুষের মনে জাগতে পারে, তাহলে এআই কি ডাক্তার হয়ে গেল কিনা, আমাদেরকে আর ডাক্তারের কাছে যেতে হবে কিনা। তো আসলে কি আমি যেটা বললাম, এআই হচ্ছে একটা অ্যাসিস্টিভ টুল হিসাবে কাজ করবে। যেমন ধরেন আপনি যদি দেখেন 300 বছর আগে আমরা কিন্তু স্টেথোস্কোপও ছিল না, আমরা কি দিতাম, এটা কাগজ মুড়ায় একটা গোল করে একটা পাইপের মতন করে শুনতাম লাংকে এরকম। তারপর আসলে স্টেথোস্কোপ আবিষ্কার হলো, স্টেথোস্কোপ দিয়ে আমরা আমরা আওয়াজ শুনে বুঝতে পারতাম কি হচ্ছে না হচ্ছে, একটা আন্দাজ করতে পারতাম। এখন কিন্তু আমরা স্টেথোস্কোপও তেমন ইউজ করি না, আমরা করি আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা দেখতে পারি আসলে স্ট্রাকচার, লাং কেমন আছে, হার্ট কেমন আছে, লিভার কেমন আছে। সো উই ইউজ আল্ট্রাসাউন্ড নাও অল দ্য টাইম। স্টেথোস্কোপের ইউজ কিন্তু কমে গেছে। সেরকমই এখন যদি আমরা এআইটা নিলে হবে কি, এআই হচ্ছে আমাদেরকে সাহায্য করবে টু গেট এ বেটার ডায়াগনোসিস, বেটার ট্রিটমেন্ট আর আর্লি ডায়াগনোসিস। যেটা আপনাকে বললাম, এআই কিন্তু প্রেডিক্ট করতে পারছে, কিন্তু এআই প্রেডিক্ট করলো, কারণ প্রবলেমটা হচ্ছে ডেটা যদি রং ডেটা যায় তাহলে ও প্রেডিক্ট করবে রং। সো এটা হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ডেটাটা ইন্টারপ্রিট করতে হবে, ওর যেটা ডেটা দেবে সেটাই নেব। তার মানে আমরা যদি এইভাবে চিন্তা করি, যদি ভুল হয় আপনি একটু কারেকশন করবেন, সেটা হচ্ছে চিকিৎসকরা এতদিন যেভাবে কাজ করতো বা যে প্রক্রিয়ায় এই সলিউশনগুলো তারা দিতেন, এআই আসার পর সেই ফোর্সটা, সেই শক্তিটা বেড়ে গেল, তাই তো? Absolutely, it's an assistive tool. আমাদেরকে আরো কাজ এফিশিয়েন্ট বানাচ্ছে, এফিশিয়েন্ট ফিজিশিয়ান হচ্ছে। যেমন ধরেন আমি বলি, আমাদের যেমন আমেরিকাতে আমরা পেশেন্ট যখন দেখি আমাদের নোট লিখতে হয়, আমি কি করলাম, আমার প্ল্যানটা কি, একটা নোট থাকে, সেই নোটটা কিন্তু এখন এআই করে দিচ্ছে। তার মানে কি আমি এআইটা ওপেন করে দিয়ে পেশেন্টের সাথে কথা বলি, পেশেন্টও খুশি। পেশেন্ট মনে করে এটা ডাক্তার সবসময় কম্পিউটারের দিকে তাকায় টাইপ করতেছে, আমার দিকে তাকাচ্ছে না, সেটা না করে হ্যাঁ আমি পেশেন্টের দিকে তাকায় সারাক্ষণ কথা বলি, এআই কিন্তু আমাকে টাইপ করে দিল। পরে যখন পেশেন্ট চলে গেল, আমি একটু দেখলাম, দেখি একটু এডিট করলাম, আমার নোট কিন্তু ডান হয়ে গেল। তার মানে কি এআই আমাকে এতখানি হেল্প করলো যে পেশেন্টও খুব খুশি যে ডাক্তার তো সারাক্ষণ আমার দিকে তাকায় কথা বললো, তো কম্পিউটার দিকে একবারও তাকালো না। তো সেটাই হচ্ছে আমাদের এআইকে আমাকে ইউজ করতে হবে ওয়াইজলি, মানে রাইট লেফট না। এখন যদি আমি বলি একজন পেশেন্ট যদি চ্যাট জিপিটির সাথে জেমিনাইর সাথে কথা বলে যদি চিকিৎসা নেয় এবং ডাক্তারের শরণাপন্ন না হয়, এটা একটা রং থিং হবে। একদম দ্যাটস নট দ্য প্ল্যান। আচ্ছা, আমার এখানে আর একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে আমেরিকায় বসে আপনারা এআই দিয়ে গবেষণা করে
এত 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 অগ্রগতি করছেন, এগিয়ে নিচ্ছেন চিকিৎসা ব্যবস্থাকে। আমাদের বাংলাদেশের মতো দেশ এর সাথে খাপ খাওয়ানোর জন্য কি করতে পারে, এবং আমরা আপনাদের এই অগ্রগতির কারণে আমরা ভীষণভাবে পিছিয়ে যাচ্ছি কিনা সেই আশঙ্কা তৈরি হচ্ছে। মানে আমরা আসলে সেই সহায়ক শক্তিটা হতে চাই, আমরা আমাদের মেধাবী ডাক্তারদেরকে এই পর্যায়ে নিতে চাই, ট্রেন্ড আপ করা, নানামুখী সাজেশন দেয়া বা যুক্ত করা। জি না, তো অবশ্যই আসলে আমাদের তো টেকনোলজি নির্ভর হতেই হবে। যেমন ধরেন আমরা এআই কোথায় ইউজ করি আমরা বেশি, এখন অলরেডি আমরা কিন্তু ইউজ করা বেশি শুরু করছি। যেমন ডিকটেশনে পেশেন্ট যখন দেখে ডিকটেট এআই করে দিচ্ছে, আমাদের কথা শুনে করে একটা সামারি করে দেয়। সেকেন্ড হচ্ছে আমরা এক্স রে বা ক্যাট স্ক্যান বা এমআরআই এগুলিতে কিন্তু ওদেরকে ইনভলভ করা হয় এআই কে। যেমন কিছু কিছু মাইনর চেঞ্জ হয়তো এক্স রেতে আমার চোখে ধরা পড়েনি, বা হচ্ছে ক্যাট স্ক্যানে আমার চোখে ধরা পড়েনি, কিন্তু এআই চোখে ধরা পড়ছে ওইটা। তো এআই তখন আমাকে বলে দেয় যে ওইটা ওখানে এই জায়গাটা দেখা যাচ্ছে, তখন কিন্তু আমি আবার সেকেন্ড লুক দেবো, তারপর আমি ডিসাইড করবো এআই কমেন্টটা আমি নিব, সাজেশনটা আমি নিব কি নিব না। সো ইজ এ অ্যাসিস্টিভ টুল। এখন বাংলাদেশে এটা নিতেই হবে, আলটিমেটলি এআই অবশ্যই নিতে হবে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেভাবে আগাচ্ছে বাংলাদেশে সেই পেসেই আগাতে হবে। বাংলাদেশের ফিজিশিয়ান বলেন বা যারা আছেন তারা তো খুবই হচ্ছে স্মার্ট এবং ইন্টেলিজেন্ট। আই ডোন্ট সি এনি প্রবলেম ইন ইমপ্লিমেন্টিং। প্রবলেমটা হচ্ছে ইমপ্লিমেন্টটা কিভাবে করা হবে, তার বাজেটটা কেমন আসবে। যেমন হেলথ সেক্টরের বাজেট খুবই কম, সাংঘাতিক প্রবলেম হচ্ছে। 1% অফ দ্য জিডিপি which should be 5% of the GDP। এটা আমরা বরাবরই বলে থাকি আপনাদের মতো বিশেষজ্ঞদের পেলেই, যে হেলথ সেক্টর এবং আমাদের গবেষণা সেক্টর দুটো জায়গাতে আসলে বাজেটের খুব টানাটানি। আমার হাতে সময় থাকলে আপনার অভিজ্ঞতাটা আরও একটু দীর্ঘায়িত করতাম, একটু শুনতাম, কিন্তু সময়টা একেবারেই শেষ। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল দেখা হবে নতুন বিষয় নিয়ে। ৭১ জানালে থাকবেন আমাদের সঙ্গে।